বর্তমানে জার্মানিতে অবস্থানরত বিএনপির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বিভিন্ন ইস্যুতে চ্যানেল আইকে তার বক্তব্য দেন। ইস্যুগুলি হলো আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সাম্প্রতিক বক্তব্য, তারেক রহমানের রাজনীতি, পিডিআর হত্যাকাণ্ডের বিচার, ২ বছরের তত্ত্বাবধায়ক সরকারের বিচার, রাজনৈতিক মামলার প্রত্যাহার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংশোধন ও বিএনপির সংসদ বর্জন। চলুন আমরা সরাসরি সাক্ষাৎকারে চলে যাই। সংসদে সংসদে কেন বলছি না তার অনেকগুলো কারণ আছে, সেটা এক কথায় শেষ করা যাবে না। তবে আমরা অবশ্যই অন্তত আমরা যখন ২০০১ সালে নির্বাচিত হয়ে আসি, বর্তমান যারা সরকার আছেন তারা ৮ মাস সংসদে জানি নেই। আমরা তো সংসদের প্রথম দিন থেকেই সংসদে যাওয়া শুরু করেছি, সুতরাং আমরা তো সংসদ বর্জন করি নাই। আমরা সংসদের ব্যাপারে আমাদের কিছু বক্তব্য আছে, যেমন এখনও তো বিরোধী দলের প্রতি যে সম্মান দেখানোটা উচিত সেই সম্মান তো দেখানোচ্ছে না তারা। বিরোধী দলের প্রতি যে সহনশীলতার প্রয়োজন সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। যেমন আমি ২-৪টা উদাহরণ দিই। বিরোধী দলের নেতারা কেউ দেশ ত্যাগ করতে পারে না, অথচ আমাদের মৌলিক অধিকার হলো, আর্টিকেল 36-এর কনস্টিটিউশনে আছে যে কোনো নাগরিক বাংলাদেশের মৌলিক অধিকার হলো আমি দেশের ভেতরে এবং দেশের বাইরে এবং দেশের বাইরে থেকে দেশের যখন ফিরব, এটা আমার মৌলিক অধিকার। কিন্তু তাদের কোনো নেতৃবৃন্দের নাম এয়ারপোর্টে লেখা নাই। আমাদের নেতৃবৃন্দরা এয়ারপোর্টে গেলে, এমনকি আমাকেও তো সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে দেশের বাইরে আসতে হয়েছে। আমি একজন জনপ্রতিনিধি, আমি একজন সংসদ সদস্য। তো আজকে আমার মতো মানুষের যদি এই অবস্থা হয়, আমি পার্লামেন্টে গিয়ে কী বলবো? পার্লামেন্টে যাব আমার ব্যক্তিগত কথা বলার জন্য নয়, পার্লামেন্টে যাব জাতীয় স্বার্থ, জাতীয় ইস্যুর উপরে আলোচনা করার জন্য। কিন্তু আজকে যেখানে সামান্যতম মৌলিক অধিকার আমার নেই, সেখানে দেশে আজকে তারপরে মামলা প্রত্যাহার। বিগত সরকারের সময় এই যে রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে যত হয়রানিমূলক মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার করার জন্য সরকার একটা বিজ্ঞপ্তি দিলেন। আমরাও সেটার সুবিধা গ্রহণ করার জন্য আমরা আবেদন করেছি। আজকে পর্যন্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১৩-১৪টি মামলা, ১১টি মামলা প্রত্যাহার করার জন্য সুপারিশ হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 4টি মামলা, একটিরও তো সুপারিশ তারা করলেন না। যে এই যে বৈষম্যমূলক নীতি, বিরোধী দলেরকে যদি সম্মানজনক ভূমিকা পালন করতে দেয়া না হয়, সেখানে যদি আমরা মুলতবি প্রস্তাব আনতে না পারি, আমাদের যে বক্তব্য জাতীয় ইস্যুর উপরে, সেগুলোর উপরে নোটিশ দিয়ে যদি সেই নোটিশগুলোর উপর আলোচনা না হয়, সেই সংসদে গিয়ে আমরা কিসের জন্য যাব? আমরা তো যেতে চাই, কিন্তু এটা সরকারের উচিত হবে এমন পরিবেশ সৃষ্টি করা, বিরোধী দলকে আস্থায় নেওয়া এবং বিরোধী দলকে সম্মান দেখানো, মর্যাদা দেখানো, তাদেরকে তাদের এই যে আজকে এই যে বললাম যে মামলা প্রত্যাহারের ব্যাপারে কেন এই বৈষম্য? সরকারকে একটু উদার হতে পারে না? আর একটু সহনশীল হলেই তো পারে বিরোধী দলের প্রতি। সুতরাং এই অবস্থার উন্নতি যদি হয়, তারা যদি এই সহনশীলতার মনোভাব ফিরিয়ে নিয়ে আসেন এবং তারা যদি বিরোধী দলকে উপযুক্ত সম্মান মর্যাদা দিয়ে পার্লামেন্টে তাদের বক্তব্য রাখার সুযোগ সুবিধা সৃষ্টি করার ব্যবস্থা করেন, আমরা সবসময় তাদের সঙ্গে সহযোগিতা করব এবং পার্লামেন্টে যাব। আমরা বিশ্বাস করি যে সংসদকে কার্যকর করতে হলে বিরোধী দলের ভূমিকা ছাড়া এটা সম্ভবপর নয়। কিন্তু সরকার যদি মনে করেন যে বিরোধী দলের আমাদের কোনো প্রয়োজন নাই, এবং আমাদের কাছে মনে হয় সরকার আমাদের অনুপস্থিতি ফিল করেন না, এবং আমরা যদি সেটাই মনে করি যে সরকার একদলীয়ভাবে পার্লামেন্ট চালাতে চান, একদলীয়ভাবে দেশ চালাতে চান, এবং বিরোধী দলের কোনো প্রয়োজন আছে বলে সরকার যদি প্রয়োজন মনে না করেন, তাহলে সেখানে বিরোধী দলের উপরে কোনো দোষ চাপানোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে তার মনের ক্ষোভ, এটা একটা সৎ মনের ক্ষোভ, এবং তিনি যা বলেছেন এটার মধ্যে অনেক সত্যতা আছে। এবং আমরা বরাবর যে কথাগুলো বলে এসেছি, আজকে সাবেক সম্পাদক, সাধারণ সম্পাদক জলিল সাহেব ঠিক সেই কথাগুলোই বলেছেন। কিভাবে এই সরকার ক্ষমতায় এসছেন, কিভাবে এই সরকারকে ক্ষমতায় আনা হয়েছে, জলিল সাহেব সে কথাগুলোই বলেছেন।
এটা তার ব্যক্তিগত মত, এটাতে আমাদের দলের কোনো ক্ষতি হয় নাই এবং হবেও না। এবং সেও দল করে, সেও দলের একজন নেতা, নিশ্চয়ই তার মনে নিশ্চয়ই কোনো ক্ষোভ ছিল হয়তো, সেই জন্য বলেছেন। কিন্তু এখন তো সেসব কথা তিনি নিজেও বলছেন না। উনি আমাদের একজন সিনিয়র লিডার, এতে তো কোনো সন্দেহ নাই। হয়তো ভালো হতো যদি পার্টি ফোরামে দিতে পারো, কিন্তু আজকাল তো এটা একটা গণতান্ত্রিক দল, বিএনপি ইজ এ ডেমোক্রেটিক পার্টি, এবং এত বিশাল দল, এখানে কেউ যদি তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেন, আমার মনে হয় না যে এটাতে কোনো ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তারেক রহমান যখনই সুস্থ বোধ করবেন, আমি তার সঙ্গে দেখা করে এসেছি, তিনি এখনও সম্পূর্ণভাবে সুস্থ হন নাই। উনি সুস্থ হলেই তিনি দেশে ফিরে আসবেন, এই আশা আমরা রাখি। উনি তো সিনিয়র জয়েন্ট জেনারেল সেক্রেটারি ছিলেন, সুতরাং সেই পদ তো ওনার এখনই আছে, এবং উনি যখনই কোনো ভূমিকা রাখতে চাইবেন বা সম্পূর্ণভাবে, বিশেষ করে মায়ের দিকটা দেখতে হবে। আমাদের নেত্রীর ছেলে তো তিনি চান যে তার ছেলে সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার পর যাতে আসে, কারণ দেশে ফিরে যাওয়ার পর তো আর বিশ্রাম পাবে না। না, ওটা কারেক্ট না, ওটা অনেকটা বানানো একটা, মানে তখনকার সরকারের ম্যানিপুলেটেড একটা স্টেটমেন্ট তখন দেওয়া হয়েছিল। এটাতে এর মধ্যে কোনো সত্যতা নেই। আমাদেরও ভুল ত্রুটি আছে, কিন্তু রাজনীতিকে বিরাজনীতিকরণ করার যে প্রক্রিয়া, এই যে তত্ত্বাবধায়ক সরকারের সময় শুরু করেছিল, এর চাইতে ক্ষতিকর বাংলাদেশের গত 38 বছরে কোনো সরকার আমলে এত ক্ষতি হয় নাই যে গত 2 বছরে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের অর্থনীতির, বাংলাদেশের মৌলিক যে ভিত্তি, তার যে ক্ষতি হয়েছে এই বিগত 2 বছরের সরকারের সময়, এটা পুষিয়ে তুলতে আমাদের অনেক সময় লাগবে। এদের বিরুদ্ধে তো এরই মধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। বর্তমান সরকারেরও অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং এমপি আছেন যারা এই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে, জেনারেল মঈনুদ্দিন, ফখরুদ্দিন, এবং যারা এটার সঙ্গে জড়িত ছিল 2-4 জন সামরিক কর্মকর্তা, যারা নিজেদের উচ্চাভিলাষকে কি বলে না বাস্তবায়ন করার জন্য যারা অনেক খারাপ কাজ দেশের জন্য করে গেছেন, দেশকে অনেক পিছনে নিয়ে গেছেন। আজকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংবিধানিকভাবে আমরা অনেক পিছিয়ে গেছি। বর্তমান সরকারকে অনেক পরিশ্রম করতে হবে এটা থেকে তুলে আনার জন্য, এবং আমাদেরকেও ভবিষ্যতে যে কোনো সরকার আসুক। সুতরাং তাদেরকে ক্ষমা করার তো প্রশ্ন আসে না। সুতরাং আজকে না হোক, আমরা আশা করব এই সরকারই, কারণ প্রধানমন্ত্রী প্রথমেই ঘোষণা করেছিলেন যে একটা শ্বেতপত্র প্রকাশ করবেন এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপরে 2 বছরের উপরে। আমরা আশা করব সেই শ্বেতপত্র প্রকাশ করা হবে, এবং তার উপরে ভিত্তি করে যারা এই 2 বছর বাংলাদেশের এত ক্ষতি করে গেছেন, গণতন্ত্রের এবং রাজনীতির এবং অর্থনীতির এবং দেশের সাধারণ মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে পেছনের দিকে নিয়ে গেছে। আমাদের প্রবৃদ্ধির হার ছিল 6.7%, সেখান থেকে নিয়ে গেছিল তারা 5%। আমাদের প্রায় 40 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছিল বিগত 2 বছরে। সুতরাং এই এত বড় ক্ষতি যারা করেছে, তাদের চাইতে বড় দুর্নীতিবাজ তো আর হতে পারে না। সবচেয়ে বড় দুর্নীতি হলো বেআইনি যারা কাজ করে, যারা এই যে আজকে সংবিধানকে লঙ্ঘন করে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের চাইতে বড় অপরাধী তো আর কেউ হতে পারে না। সুতরাং তাদের বিচার আশা করি এই সরকারই করবেন, না হলে ভবিষ্যতে দেশের মানুষ এটার হিসাব নেবে।